সিসিটিভি ফুটেজে মেঘার কুকীর্তি সামনে আসতেই মেঘাকে চড় মারল ইন্দু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে পুলিশ অফিসার চলে এসেছে। এরপরেই কথা বলতে থাকে আদির বাবার সাথে। মেঘা তো খুব ভয় পেয়ে যায় অফিসারকে দেখে আর বলে, কি ব্যাপার অফিসার, আপনি এই বাড়িতে? অফিসার বলে, হ্যাঁ আমাকে তো আসতেই হতো, বাকি সবাই কোথায়, কাউকে দেখছি না তো। এরপর আস্তে আস্তে রাজা, ইন্দু, বসুধা সবাই চলে আসে। তারপরেই অফিসার তখন বলে, আপনাদের সবার সাথে আমার কথা আছে। এর মধ্যে কথা না শুনে বসুধা তো ঘরে চলে যায়। আর তখনই দেখা যায় অফিসার বলে, আদিত্যবাবু কোথায়, ওনাকে একবার ডাকা যাবে? আদিত্যকে ডেকে নিয়ে আসা হয়। হুইল চেয়ারে করে রাধাই আদিত্যকে নিয়ে আসে। আর তার মধ্যেই অফিসার বলে, দেখুন আমার কাছে একটা প্রমাণ আছে, কে আদিত্যবাবুকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল নিচে, সেই প্রমাণটা আমি পেয়ে গেছি। আর শোনার পর তো মেঘার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। মেঘা তখন বলে, কি বলছেন অফিসার, কিন্তু আমি যতদূর জানি সমস্ত সিসিটিভি ফুটেজ তো অফ ছিল। তখন অফিসার বলে, হ্যাঁ আমিও জানি সেটা, তবে এই যে সিসিটিভি ফুটেজটা আমি জোগাড় করেছি সেটা আদিত্যবাবুর কোম্পানির সামনের যেই একটা বড় কোম্পানি রয়েছে তাদের থেকে, সেই ক্যামেরাতেই ফুটেজটা ধরা পড়েছে। শোনার পরেই চমকে গেছে মেঘা আর বলে, কি বলছেন কি অফিসার? অফিসার তখন বলে, হ্যাঁ আদিত্যবাবু, আপনাকে আমি ফুটেজটা দেখাবো, আপনি দেখুন চিনতে পারেন কি না, তারপর বাকিটা আমি করছি। এর মধ্যেই বড় করে ফুটেজটা চালিয়ে দিয়েছে। আর যেটা দেখে আদিত্য চমকে যায়, কারণ আদিত্যর মনে পড়ে যায় সেই সময়টি কি হয়েছিল। এর মধ্যেই আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে মেঘা। তখনই নন্দিনী বলে, আরে এই মেয়েটা তো হুডি পরে রয়েছে, চেনাও যাচ্ছে না, মেয়ে না ছেলে ঠিক মতন বোঝা যাচ্ছে না। ক্রমশ এগিয়ে যেতে থাকে। মেঘা তখন বলে, সর্বনাশ, এবার তো এগিয়ে আসছি আমি, এবারে তো সবটা আমাকে দেখা যাবে, কি করব আমি এখন, কি করব? যেই না হুডিটা খুলেছে সেই মেঘা তখন চমকে গেছে। আর মেঘাকে দেখার পর অভ্র তখন বলে, আরে এটা তো মেঘা, এই তো দেখা যাচ্ছে স্পষ্টভাবে। রাজা তখন বলে, ছি 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 ছি, মেঘা এসব তুমি করেছো? তোমার মতন একজন খুনির সাথে শেষ পর্যন্ত আমি হাত মিলিয়েছিলাম, আমি ভাবতেও পারছি না যে তুমি এরকম নোংরা একটা কাজ করতে পারো। এর মধ্যে ইন্দু বলে, তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম তোর ওপরে, আর তুই সেই ভরসার এই প্রতিদান দিলি, আজ আমি তোকে ছাড়বো না। এই বলেই ঠাস ঠাস করে চড় মারতে শুরু করে। তখনই আদিত্য বলে, মা তুমি একে ভরসা করেছিলে? না না, তুমি বলো মা, তুমি একে ভরসা করেছিলে? আজকে এর জন্য আমি হুইল চেয়ারে রয়েছি, শুধুমাত্র এর জন্য। আর তখনই মেঘা বলে, আমার কথাটা একবার শোনো বন্ধু মাসি। তখন বারবার করে রাধা বলতে থাকে, তোমার কথা কেন শোনা হবে? তুমি কি অবস্থা করেছো বলো, ওনার কি অবস্থা করেছো? তুমি এতটা পাষাণ কি করে হতে পারো? যেই বাড়িতে থাকছো, যেই বাড়িতে খাচ্ছো, সেই বাড়ির মানুষগুলোর সাথে এতটা অন্যায় তুমি করতে পারলে মেঘা দিদি? মেঘা দিদি, আসলে তুমি কারোর ভালো করতে শেখোনি তো, খারাপটাই বেশি করেছো, আর সেটা সবার সামনে চলে এসেছে। দেখো তোমার কুকীর্তির প্রমাণ জল জল করছে। আর ঠিক তখনই মেঘা বলে, বড্ড বেশি কথা বলছো তুমি। কিন্তু এতক্ষণ যা হলো সবটাই মেঘা স্বপ্ন দেখেছে। আসলে যে হুডি পড়েছিল মানে মেঘা, তার মুখটাই দেখা যায়নি। আর আদিত্য ঠিক চিনতে পারছে না বডি ল্যাঙ্গুয়েজ দেখে। অফিসার তখন বলে, ভেবেছিলাম আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখে চিনতে পারবেন, কিন্তু এখন তো দেখছি আপনি চিনতেই পারছে না। যাক, সেটা অন্য ব্যাপার, আপনি যদি চিনতে না পারেন সেক্ষেত্রে আমাদের কিছু করবার নেই, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। মেঘা মনে মনে ভাবে, সর্বনাশ, আমি তো নার্ভাস হয়ে এক্ষুনি সব কিছু বলে দিচ্ছিলাম, কী যে হচ্ছিল আমার সাথে, মানে আমি জেগে জেগে স্বপ্ন দেখলাম পুরোটা। আর তার মধ্যেই মেঘা হাসতে শুরু করলে রাধা তখন গিয়ে বলে, কি ব্যাপার মেঘা দিদি, তুমি হাসছিলে কেন? হ্যাঁ বলো, হাসছিলে কেন? তখনই ইন্দু বলে, কেন রে, ও কি হাসতেও পারবে না তোর জন্য? কি অদ্ভুত ব্যাপার। আর তখনই ইন্দু বলে, অফিসার আপনি যেভাবেই পারেন খুঁজে বার করার চেষ্টা করুন, আমার ছেলের সাথে কে এই অন্যায় করেছে। আপনারা তাকে শাস্তি দিতে না পারলেও আমি একজন মা হয়ে তাকে শাস্তি দেব। আমার ছেলেকে ঠেলে ফেলে দেওয়া, এর শাস্তি তো তাকে পেতেই হবে। এর মধ্যেই রাধা বলে, আপনি চলুন আপনাকে ভেতরে নিয়ে যাই। এই বলে আদিত্যকে ভেতরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে চলে এসেছে জেঠুমণি আর বলে, বসু বসু, ওদিকে একটা কাণ্ড হয়েছে, তুমি তো শুনলেই না, শোনো তোমাকে বলছি। আর তখন বসুদা বলে, কি হয়েছে? জেঠুমণি বলে, আরে অফিসার তো ওই আমাদের কোম্পানির উল্টো দিকের কোম্পানির যে সিসিটিভি ফুটেজটা সেটা জোগাড় করে এনেছিল, আর তার মধ্যে আর একটুখানি যদি দেখা যেত না বসু, একটুর জন্য দেখা গেল না, তাহলে আমরা আসল অপরাধীকে ধরতে পারতাম। একটুর জন্য সব কিছু বেরিয়ে গেল। বসুদা তখন বলে, জানো তো
আমার না এখন ইন্দুর কথাই ঠিক মনে হচ্ছে। রাধা এই বাড়িতে আসার পর থেকেই সব কিছু কেমন যেন উল্টোপাল্টা হচ্ছে। এই কথা অস্বীকার করি কি করে? জেঠু তখন বলে, কি বলছো বসু? এসব কথা কেউ বলে? রাধা আমাকে এখানে নিয়ে এসেছে আর তুমি রাধাকে খারাপ বলছো? এটা হতে পারে না ইন্দু, এটা হতে পারে না বসু। এর মধ্যে ইন্দু চলে এসেছে আর বলে, দাদা কেন হতে পারে না? দিদি তো একদম ঠিক কথাই বলেছে। শুধু রাধা আপনাকে বাড়িতে ফিরিয়ে এনেছে বলেই আপনি এই সমস্ত কথা বলছেন। তখনই জেঠুমণি বলে, ইন্দু এসব কি বলছো? আমি তো বুঝতে পারছি না। ইন্দু বলে, কেন দাদা, আমি কি ভুল কিছু বলেছি? তবে একটা কথা জেনে রাখুন দাদা, আপনার ভাইয়ের ছেলে সে কিন্তু এখনও আমাকে মায়ের সম্মান দিতে পারছে না। এখনও কি আমি তার সৎমা হয়েই থাকবো? আমি তো তাকে ভালোবাসি, আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি। তখনই বসুদা বলে, তুই ভুল করছিস ইন্দু, এই সমস্ত বলিস না। ইন্দু বলে, আমি কোনো ভুল করছি না দিদি, আমি যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। আমি কিন্তু আদিকে ভালোই বাসি, আদিকে সবসময় ভালোবেসেছি, নিজের সন্তানের মতোই মানুষ করেছি। আমি যে সৎমা সেটা যেন বারবার করেই সবার সামনে চলে আসে, কিন্তু আমি কিন্তু আদিকে কোনোদিন সৎ ছেলের মতন দেখিনি। এরপর ইন্দু চলে যায়। বসুদা বলে, শুধু শুধু বলতে গেলে। জেঠুমণি বলে, ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই আদিত্য বলে, আরেকটু যদি দেখা যেত তাহলে সমস্ত সত্যিটা জানতে পারতাম কে এই সব কিছুর পেছনে রয়েছে। আর তখনই রাধা বলে, আমিও তো সেটাই বুঝতে পারলাম না। সত্যি কথা, কে আপনার সাথে এত বড় অন্যায় করেছে সেটা জানাটা খুব দরকারই ছিল। এর মধ্যে আলো জানলার পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে পায়। আর তখনই আদি বলে, যাই হোক এ সমস্ত নিয়ে ভেবো না। এরপর রাধা হঠাৎ করে হাসতে শুরু করে। আদি তখন বলে, কি ব্যাপার, তুমি এইভাবে হাসছো কেন? কি হলো, বলছো না কেন? হাসছো কেন এইভাবে? রাধা তখন বলে, এমনি হাসছি, আর কিছুই না। আদিত্য বলে, আচ্ছা রাধা, তুমি আমাকে বলেছিলে আমি কষ্ট পেলে তোমারও কষ্ট লাগে, কিন্তু কেন তোমার সাথে এমনটা হয়? রাধা তখন বলে, এটা আবার কি প্রশ্ন? আদিত্য বলে, কেন? আমি তো শুনতে চাইছি, তুমি আমাকে বলছো নাই বা কেন? রাধা তখন বলে, এসব আমি মুখে আনতে পারবো না, আর এসব কথা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না তো। আদিত্য বলে, কেন জিজ্ঞেস করবো না, বলো না। আমি তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাইছি আর তুমি সেটা বলছো না কেন? আর আলোর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, আর সেটা দেখেই বোঝা যায়, কিন্তু আলো সেভাবে মুখ ফুটে কিছু বলে না। এর মধ্যে দেখা যায় রাধা মনে মনে ভাবতে থাকে, বলবো সবটা? না না, উনি যদি আবার রেগে যায় তখনই। আর রাধা বলতে থাকে, না না আমি কিছু বলবো না। এর মধ্যে আদি বলে, জানো তো তুমি কষ্ট পেলেও আমার খুব খারাপ লাগে। রাধা বলে, আমার না এক এক সময় মনে হচ্ছে আমার জন্যই বুঝি এই বাড়িতে এত কিছু হচ্ছে। তখনই আদি বলে, আমি যদি বলি তুমি এই বাড়িতে আসার পরে তোমার ওপর থেকেও অনেক বিপদ গেছে, এখনও যাচ্ছে, তুমিও তো কতবার মরতে মরতে বেঁচেছো রাধা, সেসব কথা কি আমি ভুলে গেছি ভেবেছো? আমারও খারাপ লেগেছে, সেটা আমি অস্বীকার করি কি করে? তখন রাধা বলে, কি আর করা যাবে, কপালে যা আছে তাই হবে। কিন্তু আদিত্য তার প্রশ্নের উত্তর চায়, বলে, বলো এটা কেন তুমি বলছো না? কেন আমার কষ্ট হলে তোমারও কষ্ট হয়? রাধার মুখ নিচু হয়ে গেছে। আদি বুঝতে পারে রাধা আদিকে ভালোবেসে ফেলেছে।